ওমেন এম্পাওয়ারমেন্ট আসলে অন্য কারোর কাছে না, এটা আমার নিজের কাছে। হয়তো আমার কথা শুনে অনেকে বলবেন ভালো হাজবেন্ড, ভালো পরিবার, ভালো সাপোর্ট হয়তো আপনি পেয়েছেন দেখে আপনি হয়তো এখানে আসছেন। আমিও অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজকে এখানে এসেছি আলহামদুলিল্লাহ। যেটা হচ্ছে সেটা হলো গিয়ে যে আমাকে আমার রাস্তা তৈরি করে নিতে হবে। আমি মেয়েদের ক্ষেত্রে একটা কথা বলি, ডোন্ট লুক ফর দ্য ইকুয়াল অপরচুনিটি, ক্রিয়েট ইউর ওন আইডেন্টিটি। দর্শক, লিড এইচআর টক উইথ মুরাদের আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। আপনারা জানেন এই এপিসোডটি আমরা করে থাকি এইচআর প্রফেশনাল, প্র্যাকটিশনার, ম্যানেজমেন্ট কনসালটেন্টদেরকে নিয়ে। টু সাম এক্সটেন্ট আমরা ট্রেনার এবং একাডেমিশিয়ানদেরকেও এই এপিসোডে ইনভাইট করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন সৈয়দা শাইলা আশরাফ, যিনি কর্মরত আছেন হেড অফ কর্পোরেট এইচআর, অ্যাডমিন এবং আইটি হিসেবে রেনেসা গ্রুপে। সঞ্চালনায় আছি আমি মোহাম্মদ মুরাদ হোসেন, সিএইচআরও অ্যান্ড বোর্ড সেক্রেটারি, এলিট পেন গ্রুপ অফ কোম্পানিজ। দর্শক, চলুন আজকের অতিথির সাথে পরিচিত হয়ে নেই এবং জেনে নেই তার নানা অজানা কথা। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপা, আপনাকে পেয়ে আমরা ধন্য। আমরা কিছু প্রফেশনাল কথাবার্তা বলবো। আমাকে ইনভাইট করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ওয়েলকাম। আপা, আমি লিঙ্কডইন দেখতেছিলাম, আপনার মাস্টার্স হলো ইকোনমিক্স ঢাকা ইউনিভার্সিটিতে, এবং আপনি আরেকটি মাস্টার্স করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে, সেটা হলো এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড টিচিং এর উপরে। বাট প্রফেশন শেষ পর্যন্ত এসে দাঁড়িয়েছে এইচআর হেড, তাই না? অন্য যদি আরো আইটির দায়িত্ব পালন করছেন, অ্যাডমিনের দায়িত্ব পালন করছেন, এই যে সুদীর্ঘ কেরিয়ার, কত বছরের কেরিয়ার, এবং কেরিয়ারটাকে যদি একটু সামারি করেন দর্শকদের উদ্দেশ্যে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার আসলে ক্যারিয়ার সব মিলিয়ে প্রায় 28 বছর। 28 বছরের সুদীর্ঘ কেরিয়ার। আমি আমার আসলে যেটা বললেন যে ইকোনমিক্স এবং এডুকেশনে পড়ে আমি কেন এইচআর আসছি। এডুকেশনও যেমন ধরেন যে এটা একটা শিক্ষা, তো মাস্টারিও একটা শিক্ষা, মাস্টারি বলছি আমি এটাকে। আমি যখন আইআর থেকে পাশ করে বেরিয়েছি, আমি অনেক দিনই আমি ইনফ্যাক্ট আমরা যখন ম্যাট্রিক পাশ করতাম তখন 3 মাস ছুটি থাকতো, তখন আমি স্কুলে পড়াতাম আশেপাশে যে ছোটো ছোটো স্কুলে, তখন ওই যে কিন্ডারগার্টেন স্কুল বলতো, ওগুলোতে আমি পড়াতাম ম্যাট্রিক ইন্টারমিডিয়েট করার পরে। তারপরে মাস্টার্স করার পরে আমি উইলসে আমি কিছুদিন পড়িয়েছি ইংলিশ মিডিয়ামগুলোতে, প্রায় বছর খানিকের মতো আমি পড়িয়েছি। তারপরে আমি চান্স পেলাম বেক্সিমকোতে, ম্যানেজমেন্ট ট্রেনিং হিসেবে জয়েন করলাম। ফ্রম দেয়ার আমার এইচআর ক্যারিয়ার স্টার্টেড হয়ে গেল। ইনফ্যাক্ট এইচআরও তাই মানুষ নিয়ে কাজ, টিচিংও মানুষ নিয়ে কাজ, সো দুইটাই আমার ভালো লাগে কাজ করতে, আমার মানুষের সাথে কথা বলতে, যার জন্য আমার আসলে এই প্রফেশনটায় আসা। তো এখানে যেটা হয়েছে, আমি বেক্সিমকোতে প্রায় 11 বছর কাজ করেছি টেক্সটাইলে, বেক্সিমকো টেক্সটাইলস ডিভিশনে কাজ করেছি 11 বছর, ওখানে পিওর এইচআরে কাজ করেছি। তারপরে আমি ইউটা গ্রুপে কাজ করেছি, ওখানেও 2-2.5 বছর মতো কাজ করেছি। তারপরে ইন্টারস্টফে কাজ করেছি, জিআইজেডে কাজ করেছি সিনিয়র অ্যাডভাইজার হিসেবে প্রায় 5-5.5 বছরের মতো। এখন আমি আছি হচ্ছে কি রেনেসা গ্রুপে আছি, এখানে প্রায় 8 বছরের মতো হয়ে গেছে আমার, এখানে 8 বছরের মতো হয়ে গেছে। আমার মানে ওই যে বললাম, আমার মানুষ নিয়ে কাজ করতে ভালো লাগে, মানুষের সাথে কথা বলতে ভালো লাগে। আর আরেকটা ন্যাক আমার হচ্ছে ট্রেনিং, আমার এখানে একটা ন্যাক, একটা ভালোবাসা, এটা একটা পার্ট, হ্যাঁ একটা পার্ট আমার। আমি বিভিন্ন জায়গায় আমি প্রায় ধরতে পারেন প্রায় 3,500-4 হাজার মানুষের ট্রেনিং বিভিন্ন সময় আমি নিয়েছি আর কি। তো যেটার মধ্যে বেশি হয়েছে আমার গার্মেন্টস সেক্টরে যে মেয়েগুলো আছে ওদেরকে আমি এম্পাওয়ার্ড করার জন্য আমি ট্রেনিংগুলো একটু বেশি করে নিয়েছি। এই তো আমার চলছে ক্যারিয়ার আর কি। থ্যাংক ইউ আপা। আমরা কর্পোরেট কালচার কথাটা শুনি, অনেক অর্গানাইজেশন আছে, দুইটা মানে অবজেক্টিভ থাকে একটা অর্গানাইজেশনের, যে একটা হলো বিজনেস অবজেক্টিভ আর একটা হলো কর্পোরেট অবজেক্টিভ। কর্পোরেট অবজেক্টিভের একটা অংশ কিন্তু কর্পোরেট কালচার ডেভেলপমেন্ট। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে লেগ পুলিং, তারপরে ব্যাকবাইটিং, অফিস পলিটিক্স, যে টার্মে আমরা ব্যবহার করি না, এটা যেন কাইন্ড অফ ভার্সেস অফ কর্পোরেট কালচার। এই জিনিসটা কেন হয়, এবং এটা আমার মনে হয় যে প্রিভেন্টিভ মেজার নিতে গেলে কি মানে করণীয়, আপনার অভিজ্ঞতার আলোকে যদি একটু বলেন। আচ্ছা, আমি মানে আমার অভিজ্ঞতা যেটা হচ্ছে যে আমি আসলে যদিও ফিমেল, আমি খুব একটা বৈষম্যের শিকার আমি হই নাই, যতটা অনেকেই হয়ে থাকে। আমি সেক্ষেত্রে নিজেকে ভাগ্যবান বলবো যে আমার যারা টপ, আমি যাদেরকে রিপোর্ট করতাম বা যারা ওনার ছিলেন, ওনারা আমাকে যথেষ্ট, ওনারাই আমাকে কোঅপারেট করেছেন, সুতরাং আমাকে অন্য কোনো ইয়ে থাকে। কিন্তু আমি যেটা দেখি বা আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে এই যে কর্পোরেট মানে এনভায়রনমেন্ট যেটাকে বলি আমরা, বা
কালচার যেটাকে বলি, লেগ পুলিং বলি বা ব্যাক ব্যাটিং বলি, এই ব্যাপারটা আসলে আমি যেটা বুঝি, আমার বোঝার সাথে অনেকে হয়তো দ্বিমত পোষণ করতে পারবেন, কিন্তু আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে এটা হচ্ছে টপ থেকে আসে। আচ্ছা, কিরকম টপ থেকে আসে একটা এক্সাম্পল আপনাকে আমি বলি। আপনি আমার বস, আমি হচ্ছে কি আপনার আন্ডারে কাজ করি, আমি এসে আপনাকে খুব সুন্দর সুন্দর করে কিছু কিছু মানুষের নামে কথা বলছি আপনাকে, আপনি এটা শুনতে খুব মজা পাচ্ছেন এবং ওটা নিয়ে কথা বলছেন আপনি, তাহলে আমি বুঝলাম যে আমার বস আমার এই কথাগুলো খেলো। ঠিক আছে, আবারও 2 দিন, তখন আমার মধ্যে কি, আমার বস আমাকে বিশ্বাস করছেন, আমি এই পাওয়ারটা আমি এক্সারসাইজ করতে যাই, তখনই হয়ে যায় এই মানে তখনই শুরু হয় এটা। এবং এটা থেকে আমার লেগ পুলিং বা ব্যাক বাইটিং বলেন, যেটাই বলেন না কেন, কর্পোরেট কালচারটা একটু খারাপের দিকে ধাবিত হতে থাকে। তাহলে কি হলো, আমার বস আমার কথা শুনছে এবং এটা নিয়ে উনি আবার ওনার বসের কাছে যাচ্ছেন, এই যে চর্চাটা আমার শুরু হয়ে গেল, তখনই আমার কালচারের উপরে ইম্প্যাক্ট পড়ছে এটার একটা। সো এইটাকে যদি আমাকে বন্ধ করতে হয়, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই কথাগুলো শোনা যাবে না। যদি কেউ বলতে আসে তখন তাকে থামিয়ে দিয়ে বলতে হবে, ডু ইউর ওন ওয়ার্ক, অথবা অয়েল ইউর ওন মেশিন। ঠিক আছে, তোমাকে আমি যে কাজ দিয়েছি, তুমি ইউ ডু দ্যাট ওয়ার্ক, কমপ্লিট দ্যাট ওয়ার্ক, অ্যান্ড দেন কাম টু মি। কে কি করলো না করলো ওটা দেখার জন্য আমরা আছি। সো দ্যাট শুড বি দ্য স্ট্র্যাটেজি। আর কালচার ভালো করতে একা কেউ পারবে না, এটা একটা সম্মিলিত প্রয়াস, কালেকটিভ এফোর্ট, এটা একটা কালেকটিভ এফোর্ট। তো আমাকে সবাইকে নিয়ে বলতে হবে যে এগুলো যদি চালু হয় তাহলে এগুলো বন্ধ করতে হবে, আর কিছু না। সিম্পল ব্যাপার, এটা খুব সহজ ব্যাপার। এবং এটা টপ ডাউন অ্যাপ্রোচটাই বেশি দরকার, টপ ডাউন অ্যাপ্রোচটাই বেশি দরকার। আমি মানে উইথ অল ডিউ রেসপেক্ট, অনেক জায়গার অনেক মানে আমি যদি বলেন যে ওনারও যদি বলেন, তো অল ডিউ রেসপেক্ট আমি বলছি, ওনাদের কিছু কিছু লেভেলের লোক থাকে, যেমন আমি এমনও দেখেছি যে ওনার পিওনের থেকে কথা নেয়, ওনারা ড্রাইভারের কাছ থেকে কথা নেয়। তো এইটা যখন আমি বুঝে যাবো যে উনি ওনার কাছ থেকে কথা নিচ্ছে, তখন আমার রেসপেক্টটা কোথায় থাকবে, তাই না? তখন আবার ওই পিয়নটার পাওয়ার কোথায় যাবে? আমি এমনও দেখেছি প্রচুর পাওয়ার ড্রাইভারের, হ্যাঁ প্রচুর পাওয়ার, আমরা শুনে থাকি না? তো ওই যে যখন এটা হয়, তখন আমরা যারা আছি তখন আমার কাছে দূরও মানে কেমন হয়ে গেল বিষয়টা, এটা ইম্প্যাক্ট পড়ে। সো এটাকে আমাদের ঠিক করতে গেলে আমাদের কিছু ধরেন আমাদের কিছু সিস্টেম চালু করতে হবে, যে দেখো আমরা যে কাজ করছি, ফার্স্ট আমাদের কাজ শেষ করে, আমাদের অ্যাসাইনমেন্ট শেষ করে, অ্যাসাইনমেন্ট না থাকলে তখন আমাকে কিছু একটা প্রোঅ্যাক্টিভলি কিছু করতে হবে আমাকে। তো এটা আমাদের যারা টপে আছেন ওনাদেরকেও এটাকে ওনাদেরকেই বিষয়টা আনতে হবে আর কি, যে তোমরা তোমাদের কাজ করো, আর মানে অবসর বেশি দেওয়া যাবে না, তোমরা লাঞ্চের টাইম বা যে যতটুকু যাই হোক, এটা একটা সিস্টেমে আনতে হবে। এই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস ভালো দেখেছি, যে অনেক সিনিয়র মানে যদি কারোর ব্যাপারে কথা বলতে চাই জুনিয়র লেভেল থেকে, ওই সরাসরি তাকে নিয়ে এসে ওখানে মুখোমুখি করে, একদম একদিন মুখোমুখি করালে কিন্তু তারপরে দ্বিতীয় দিন বলবে না, আর্টিফিশিয়াল কথাবার্তা বলবে না। একদম ঠিক বলছেন মুরাদ ভাই, একদম ঠিক বলছেন এটা। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ। রেনেসা গ্রুপে আপনি আছেন এজ এ হেড অফ কর্পোরেট এইচআর, অ্যাডমিন অ্যান্ড আইটি। তো এখানে প্রায় 13,000 এমপ্লয়ি, আমরা ব্যক্তিগত কথা প্রসঙ্গে জানতেছিলাম। তো এখানে কোভিডের পরবর্তীতে হলো ডলার ক্রাইসিস, এরপরে বর্তমানে রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথে কিছু অস্থিরতা যাচ্ছে। কি ধরনের চ্যালেঞ্জ সামগ্রিকভাবে আরএমজি সেক্টর ফেস করছে, এবং আপনি রেনেসা গ্রুপের হেড অফ এইচআর, অ্যাডমিন অ্যান্ড আইটি হিসেবে আপনি কি ধরনের কন্ট্রিবিউট করছেন? এটা মানে আসলে যেটা হচ্ছে সেটা আসলে আমরা সবাই সাফার করছি, আমরা যে একা সাফার করছি সেটা অ্যাজ এ হোল আমরা সবাই সাফার করছি। কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে আমাদের যদি আমাদের গ্রুপের কথা বলি, আমাদের গ্রুপের কথা একটু পরে আসছি, আমরা যেটা দেখলাম, যারা রাস্তায় মারামারি করছে বা যারা গন্ডগোল করছে, ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে দেখা যাচ্ছে যে আপনার স্যালারিটা দেওয়া হয়নি, তাদের অন টাইমে দেওয়া হয় নাই, বা ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে, ওয়ার্কাররা ফাইট করছে তাদের স্যালারির জন্য, এটা তো তাদের রাইট। হ্যাঁ, এটা যখন না দিবে, একটা মানুষের খাওয়া পড়া তো সবকিছু এটার উপর ডিপেন্ড করছে, তো ওটা যখন না দিবে তখন তো তারা রাস্তায় আসবে, এবং ওরা যখন রাস্তায় আসছে তখন আরো 5টা-10টা কোম্পানি সাফার করছে। তো এটাই আমার কথা, যে আমাদের কোম্পানির এই সমস্যাটা মোটামুটি নেই, এবং আমরা যেটা চেষ্টা করেছি, আমাদের ওয়ার্কারদের প্রচুর কাউন্সিলিং, আমাদের যারা কাজ করছেন ভিতরে ওনাদেরকে প্রচুর কাউন্সিলিং করার চেষ্টা করেছি আমরা, এবং ওনাদেরকে বোঝাতে হয়তো আমরা কিছুটা সমর্থ হয়েছি যে দেখো যারা করছে তাদের বেতনটা পাচ্ছে না, কিন্তু আলহামদুলিল্লাহ তোমরা তো তোমাদের মাসের বেতনটা পাচ্ছ, আরও যা ডিউজগুলো আছে, অ্যানুয়াল লিভ এনক্যাশমেন্টটা পাচ্ছ, বা যেটা তোমাদের পাওনা আছে ওটা তো তোমরা পাচ্ছ, তাহলে আমরা কেন যাবো গন্ডগোল করতে? আর এটা আমাদের রুটি
এখন এটাকে মানে কাউন্সিলিং, অল অ্যাবাউট মানে যারা ডিস্টার্ব বা ডিপ্রাইভ তাদের সাথে তুমি যেহেতু সুবিধাজনক অবস্থানে আছো, তোমার ওখানে গিয়ে যোগদানের দরকার নেই আর কি। তারপর ওদের যে ছোট ছোট দাবি দেওয়াগুলো ছিল, এটা বাড়াতে হবে ওটা বাড়াতে হবে, সেগুলো আমরা মেনেও নিয়েছি, এটা আমরা করেওছি। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি যখন একটা গার্মেন্টস দিয়েছি, আমি যখন 1000 লোক চালাই, তাদেরও তো ব্যাপারটা আমাদের দেখতে হবে আর কি। না দেখলে ঠিক আছে, তুমি সেটাকে একটা সমঝোতামূলক অবস্থানে গিয়ে সেটাকে ক্লোজ করার ব্যবস্থা করতে হবে, না হলে ছেড়ে দিলে তো মুশকিল আর কি। এটাই হয়ে গেছে প্রবলেম। গ্যাপ থেকে মেইনলি এই জিনিসটা হয়েছে, এটা স্টার্ট হয়েছে। আর আপনারা যেটা পজিটিভ এফোর্ট নিচ্ছেন, এখানে মেইন ভূমিকা রাখতেছেন কাউন্সেলিং এর মাধ্যমে, আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করছি আমরা। ভেরি গুড আপা। আমরা আপনি যেহেতু বললেন যে ট্রেনিং আপনার একটা নেক, প্রচুর লোককে আপনি ট্রেনিং করিয়েছেন মাশাআল্লাহ, তো এই ট্রেনিংটাকে ব্যাপারে কিন্তু একটা ব্যাপার আছে কর্পোরেটে, বলি আমরা এমপ্লয়ারের দৃষ্টিভঙ্গি থেকে স্টিল মেজরিটি অফ দ্য এমপ্লয়ার্স বা ওনার্স মনে করে ট্রেনিং ইজ এন এক্সপেন্ডিচার নট ইনভেস্টমেন্ট। এই জায়গাটার জন্য আসলে কে দায়ী বা কাকে বলবেন আপনি? এটা কি ট্রেনাররা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারছে না? মানে এটা মানে কি করলে আসলে এই জিনিসটা, ট্রেনিং যে নেসেসারি, ট্রেনিং যে ইনভেস্টমেন্ট নট এক্সপেন্ডিচার, এটাকে এস্টাবলিশ করা যাবে, এই ব্যাপারে আপনার ব্যক্তিগত আমি যেমন ধরেন যে ট্রেনিং ব্যাপারটা যে সমস্ত ফ্যাক্টরিতে খুব, যে সমস্ত অর্গানাইজেশনগুলো খুব সিরিয়াসলি নেয়, দেখা যায় যে ওদের আপনি দেখবেন যে ওনাদের একটা বড় সড় একটা ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে, একটা উইংই আছে, হ্যাঁ, লার্নিং বা ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট যেটাই বলি না কেন, ওদের একটা বড় সড় উইং থাকে। কিন্তু আমাদের আপনি দেখবেন যে আমি ঠিক শিওর না, আমি এটা কমেন্টসও করতে চাচ্ছি না, বাট আমরা যেটা, আমাদের মালিকরা যেটা চাচ্ছেন যে আমরা যেটাই করি না কেন তার একটা ROI যদি আমরা দেখাতে পারি, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট যদি আমরা দেখাতে পারি। যেমন ধরেন ট্রেনিং দিচ্ছি কেন আমরা, আগে আমরা যারা ট্রেনিং দিচ্ছি বুঝতে হবে আমি কেন আমার এমপ্লয়িকে ট্রেনিং দিচ্ছি। মন চাইলো ট্রেনিং করালাম তা তো না, পিছনে কোনো কারণ থাকতে হবে। আচ্ছা আমরা একটা TNA করছি, ধরেন আমরা TNA করছি, আচ্ছা TNA করছি, এখন ডাকছি হলো ধরেন এক্সেলের ট্রেনিং লাগবে বা লিডারশিপের ট্রেনিং লাগবে, ঠিক আছে, এখন কার লাগবে? হ্যাঁ, আমি যে খুব ভালো এক্সেল জানি, এখন আপনি আমাকে বেসিক প্রাইমারি থেকে যদি এক্সেল ট্রেনিং দেওয়া শুরু করেন, আমার কি ট্রেনিংয়ে মন বসবে? তা তো আমার বসবে না। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আমাকে তাহলে ফার্স্টে খুব কঠিনভাবে বাছাই করতে হবে কার লাগবে। আচ্ছা লাগলো, গ্যাপ অ্যানালাইসিসটা ঠিকঠাক মতো করতে হবে, একদম গ্যাপ অ্যানালাইসিসটা ঠিকঠাক মতো করতে হবে। গেল, এটা আমি করে ফেললাম। করে ফেলার পরে এখন যে মানুষটাকে আমরা ট্রেনিং দিলাম, সে আসলো, 8 ঘন্টা সময় দিল, কোম্পানির একটা খরচ হলো, আমরা ট্রেনার আনালাম, তো প্রায় লাখ 1.5-2 টাকার একটা ধরেন মিনিমাম ছোট করে বললেও যদি আমি বলি তো এরকম একটা খরচ আছে। তাহলে রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা কি? আমরা তো এটা মালিককে বোঝাতে সমর্থ হই না, ঠিক আছে। ধরেন ওনার চাচ্ছে ট্রেনিং হোক, কিন্তু ওনার নিচে যারা আছে, মানে আমরা যাদেরকে যে ডিপার্টমেন্ট থেকে লোকজন আনবো, ওই ডিপার্টমেন্টের হেড হয়তো বুঝতেছে ভাই ট্রেনিং করে কি লাভ হইতেছে, তাই না? এখন সে যদি ধরেন আমি যদি তাকে ট্রেনিং করানোর পরে কিছু কাজ থাকে, যেমন ট্রেনিং করিয়েছি, ভালো কথা, এখন এই ট্রেনিংটা সে কোথায় কাজে লাগাচ্ছে? আমরা ট্রেনিং করানোর পরে কতজন আছে যে ডিপার্টমেন্টে খবর নেই যে ট্রেনিংটা সে কীভাবে কাজে লাগাচ্ছে। ধরেন এক্সেলের ট্রেনিং তোমাকে করিয়ে কী হলো, আমার রিপোর্ট করতে আগে লাগতো আমার ধরেন 2 ঘন্টা, এখন সেই রিপোর্টটা করতে আমার 20 মিনিট টাইম লাগছে। এই যে 1 ঘন্টা 40 মিনিট সেভ হলো, এই যে সেভ হলো, তাহলে এইটা ট্রেনিং এর পরে আমি যে এই খবরটা নেওয়া, এই খবরটা আমরা আসলে নেই কিনা, আমরা যেটা ট্রেনিং করাই, ইম্প্যাক্ট অফ দ্য ট্রেনিং যেটাকে বলি আমরা, এই ডিপার্টমেন্টে আমার ইম্প্যাক্ট অফ দ্য ট্রেনিং কি হচ্ছে, এটা তো আসলে আমরা নিচ্ছি না। আর ইম্প্যাক্টটা তো 2 ধরনের পড়ে, একটা হলো ফাংশনাল দিক থেকে আর একটা হলো বিহেভিয়ারাল দিক থেকে অনেক সময় পড়ে। অফকোর্স যেটা সফট স্কিল যেগুলো হচ্ছে সেটা তো আমরা দেই কেন, বিহেভিয়ারাল। একটা ট্রেনিং করানোর পরে দেখা যাচ্ছে যে আচ্ছা ঠিক আছে, ওকে আমরা মনে করছি আগামী বছর ম্যানেজার করব, আগামী বছর ওকে আমরা ম্যানেজার, এই 10 জনকে আমরা আগামী বছর ম্যানেজার করব। তাহলে ম্যানেজার হতে গেলে তার যে সফট স্কিলগুলো দরকার, তাহলে সেটা কি আমরা শুরু করছি? আমরা সেটা শুরু করছি না। আমরা জানি না, ডিপার্টমেন্ট থেকে জানি না কাকে ম্যানেজার করবে, যিনি করবেন তিনিও জানেন না যে উনি কাকে ম্যানেজার করবেন। উনি যখন ইনক্রিমেন্ট করতে বসেন তখন জানেন যে উনাকে ম্যানেজার করা হচ্ছে। আচ্ছা ম্যানেজার করা হচ্ছে, ভালো কথা, তাহলে একটা ম্যানেজার করতে গেলে তাকে তো আমার কিছু একটা পথ পাড়ি দিয়ে আসতে হয়, শুধু কাজ দিয়ে তো ম্যানেজার হবো না আমরা। আমার সাথে বিহেভিয়ার আছে, আমার মানে অ্যাক্টিভিটিস গুলো আছে। আমি যখন ম্যানেজার হয়ে যাই তখন ম্যানেজ করি, এক্স্যাক্টলি ম্যানেজার হয়ে গেলে ম্যানেজ করি, তাহলে আমার কিছু এক্সট্রা কিছু আছে বিধায় আমাকে ম্যানেজার করা হয়েছে। স্পেশালি তার লিডারশিপ স্কিলগুলো, ওটা বলি লিডারশিপ স্কিলও বলতে পারি। আমার ধরেন কমিউনিকেশন স্কিল, ওটার একটা পার্ট, লিডারশিপের একটা পার্ট। মূল হচ্ছে আমার কমিউনিকেশনটা, মানে হাউ গুড আই এম কমিউনিকেটর, এইটা ভেরি ইম্পর্টেন্ট, সব লেভেলে ইম্পর্টেন্ট।
লেভেল ওয়াইজ এটাকে আমাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে হয়। তাহলে আমরা যদি সাম আপ করি, এটা মূলত ট্রেনারদেরই এগিয়ে আসতে হবে যে ট্রেনিংটা যে আরো এটা বের করে এটাকে রাইট সিনিয়রকে বা এমপ্লয়ারকে বোঝাতে হবে যে হ্যাঁ ট্রেনিংটা এই কারণে ইম্পর্টেন্ট, যে এটা এইভাবে বিজনেস ইম্প্যাক্ট ফেলে। আবার এমপ্লয়ীদের ভিতরেও এই ভাবটা আনতে হবে যে তোমার ট্রেনিংটা ম্যান্ডেটরি, তোমাকে তার কেপিআইতে একটা থাকতে হবে, তোমাকে বছরে এত ঘন্টা তুমি ট্রেনিং পেলা কিনা এটা তার কেপিআইতে থাকতে হবে। এটা যদি তার কেপিআইতে থাকে তাহলে কিন্তু সে ট্রেনিং করতে বাধ্য হবে এবং সে ওটাকে সিরিয়াসলি নিবে। আচ্ছা, তুমি ট্রেনিং করার পরে তার ইম্প্যাক্ট কি হয়েছে সেটাও একটা কেপিআই, বুঝতে পারছেন? তাহলে মানুষ, আমরা সবাই তখন ট্রেনিংটাকে সিরিয়াসলি নিব। আমরা তখন করিয়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, শেষ। হ্যাঁ, নরমালি তো সেলস ডিপার্টমেন্টের ক্ষেত্রে ট্রেনিং এর ক্ষেত্রে আমরা বের করাটা নিউমেরিক ওয়েতে খুব সহজ, যে 3 মাস আগে কি ছিল, এখন তার ট্রেনিং এর পরে কি পরিমাণ মানে সেলসটা বাড়লো বা করলো, সেটা থেকে আমরা মানে আরো এর ফর্মুলা বের করে আমরা করতে পারি। আপা, উইমেন এম্পাওয়ারমেন্ট বা লিডারশিপ নিয়ে আপনার অপিনিয়ন কি? মানে উইমেন এম্পাওয়ারমেন্ট এটা আমার খুব একটা প্রিয় সাবজেক্ট, প্রিয় কথা বলার সাবজেক্ট। আমি অনেক লম্বা সময় ধরে বলতে পারি। ওমেন এম্পাওয়ারমেন্ট আসলে অন্য কারোর কাছে না, এটা আমার নিজের কাছে। হয়তো আমার কথা শুনে অনেকে বলবেন যে ভালো হাজব্যান্ড, ভালো পরিবার, ভালো সাপোর্ট হয়তো আপনি পেয়েছেন দেখে আপনি হয়তো এখানে আসছেন। দেখেন, ভালো পরিবার, ভালো সাবজেক্ট, ভালো এটা আসলে অনেক সময় আমাদেরকে করে নিতে হয়। এই যে মানে এটা যদি আমি করে না নিতে পারি তাহলে আমি সাকসেস হব না। আমিও অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজকে এখানে এসেছি আলহামদুলিল্লাহ। কিন্তু যেটা হচ্ছে সেটা হলো গিয়ে যে আমাকে আমার রাস্তা তৈরি করে নিতে হবে। আমি যদি মনে করি বস ওকে ভালো জানে, আমাকে কেন ভালো জানে না, এটা আসলে অভিমানের জায়গা না। হ্যাঁ, এটা আসলে অন্য আরো অনেক কিছু করার জায়গা না। এটা জাস্ট আমার পারফরমেন্স, আর কিছুই না। আর আমি মেয়েদের ক্ষেত্রে একটা কথা বলি, ডোন্ট লুক ফর দ্য ইকুয়াল অপরচুনিটি, ক্রিয়েট ইউর ওন আইডেন্টিটি। হ্যাঁ, এটা আসলে ইকুয়াল অপরচুনিটি ছেলেরা পাচ্ছে, আমি কেন পাবো না? না না, এটা কোনো কথা হইতে পারে না। আমি যেমন আরেকটাও বলি যে একটা ছেলে একটা মেয়ের মধ্যে সবসময় ডিফারেন্স থাকে। দে ক্যানট ক্যারি এ বেবি, এ ম্যান ক্যানট ক্যারি এ বেবি সাইমালটেনিয়াসলি, এ ওম্যান ক্যানট গো আপ, একটা নারকেল গাছে উঠে চট করে নারকেল পারতে পারবে না একটা পুরুষ মানুষ মেইল যতটা পারবে সেটা আর কি। আমার কাছে এটা মনে হয় যে আমাকে অ্যাজ এ ফিমেল আমাকে হয়তো আমার জায়গাটা করে নিতে হবে। ঠিক আছে, আমাকে কেউ সাপোর্ট করছেন আমার ফ্যামিলিতে, তাহলে আমাকে হয়তো অন্য কিছু একটা চিন্তা করতে হবে। কিন্তু আমি ফ্যামিলিকে গড়রাজি করে বা না খুশি করে কাজ করতে আমিও রাজি না। হ্যাঁ, ওরা যতটুকু চায় আমি করব, কিন্তু আমার জায়গাটা আমাকে স্টাবলিশ করে করব আমি। তার মানে রিয়েলিটিটাকে মেনে নিয়ে আমি আমার ওন আইডেন্টিটিটা ক্রিয়েট করতে হবে আমাকে। এবং যেটা আমরা বলি যে প্রিফারেন্সের ব্যাপার, এটা অ্যাবসলিউটলি মানে ইনভলভ উইথ দ্য পারফরমেন্স, নট উইথ দ্য জেন্ডার। অ্যাবসলিউটলি। এখানে এখন যেমন মিস্টার চেয়ারম্যান বলছে, আমার বলছে যে কি জানি মহিলা হলেও বলছে যে স্যার, তাই না? তা এখন আমি কি রাগ করবো, আমাকে ম্যাডাম কেন বলছেন না আপনি? না, এটা সিস্টেম। চেয়ারপারসন বলছি আমরা, চেয়ার লেডি বলছি না কিন্তু। সো এইটাই হচ্ছে গিয়ে এখন হয়তো অনেকে বলতে পারে লেডি পার্সন না বলে লেডি বলছে না। এখন এটা আমার যুগে যুগে চলে আসছে, সেটা আমাকে বলতেই তো হবে, তাই না? আমি হঠাৎ করেই ধারাবাহিকতা ভাঙতে পারবো না। এটা যে যুদ্ধ করার তো কোনো দরকার নেই। আমার টার্গেট হচ্ছে কাজ করা। বুঝতে পেরেছি আপা, থ্যাংক ইউ। মোটামুটি একটা ভিউ আমরা পেয়েছি উইমেন লিডারশিপ নিয়ে। আমার মনে হয় যারা লেডি দর্শক আছেন তারা এটাকে একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে আজকের পর থেকে দেখবেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা টেকনোলজি ডেভেলপমেন্টটা অনেক বর্তমানে আলোচনা হয়, যে এটা কি আসলে এমপ্লয়মেন্টের জন্য থ্রেট নাকি অপরচুনিটি? আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমি এআই বা আর্টিফিশিয়াল যেটাই বলেন, প্রশ্নটা এই কারণে করলাম, আপনি জানেন, শুনে থাকবেন হয়তো, যে অনেকেই মনে করে যে টেকনোলজির প্রচুর ডেভেলপমেন্টের কারণে প্রচুর লোক আনএমপ্লয়েড হয়ে যাবে, বা যেহেতু মেশিন লার্নিং বা অন্যান্য কিছু আসছে। এটাই আমি বললাম যে আমাদের যেমন ধরেন একটা সময় কি ছিল, আমরা বই পড়তাম, আমরা প্রচুর বই পড়েছি, কিন্তু মানে গল্পের বই পড়েছি। আমি পড়ার বইয়ের মধ্যে রেখে গল্পের বই পড়ছি, শরৎচন্দ্র পড়তাম। আপনিও পড়ছেন, অনেক পড়ছেন, বা আমি আপনার থেকে সিনিয়র হব, আমাদের সময় যারা অনেক বই পড়ছে। তারপরে কি আসছে,
পেপার বই থেকে এখন আমাদের ইবুক আসছে, পেপার বুক থেকে ইবুক আসছে, আমরা এখন ইবুক পড়ছি, তাই না? তো যুগের সাথে সাথে তো আমরা চেঞ্জ হচ্ছি, তাহলে আমরা ইবুক পড়ে তো আমরা লস করছি না আমাদের যে ফিলিংস। হ্যাঁ, পেপার বুকের একটা ফিল আছে, কিন্তু ই বুকেরও কিন্তু একটা ফিলিং আছে, সব কিছুর একটা আলাদা আলাদা ফিলিং আছে আমাদের। এখন আমরা গুগলে সার্চ করলে যে কোনো একটা কিছু পেয়ে যেতেছি, আগে যেটা ছিল না। তাহলে কি এইটাকে আমরা পজিটিভলি দেখি? আচ্ছা, এআই মানুষ মানে হিউম্যান ইজ হিউম্যান আর মেশিন ইজ মেশিন। আর্টিফিশিয়াল কখনো ইন্টেলিজেন্স কখনো মানুষের জায়গা নিতে পারবে না, কারণ এটা ক্রিয়েটেড বাই হিউম্যান বিং। তো এই হিউম্যান বিংকে সুপারসিড করতে পারবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা আমার কেন জানি বোধ হয় না আর কি। এটা কখনোই নিতে পারবো, বরঞ্চ এটাকে আমরা যদি ইয়ে হিসেবে কাজে লাগাতে পারি, আমাদের ধরেন চমৎকার সাপোর্টিভ টুলস হিসেবে কাজে লাগাতে পারি। যেমন কোন একটা লিখছি আমরা, আমার কাছে লেখাটা ঠিক পছন্দ হচ্ছে না, ঠিক আছে আমি এআইতে দিয়ে দিলাম বা চ্যাট জিপিটিতে একটু রিরাইট করে নিচ্ছি, তাতে কোনো ক্ষতি নেই তো কোনো। আমার এটা যদি পলিশড হয়, সুন্দর হয়, তাহলে তো ভালোই লাগবে দেখতে, তাই না? তো ও আর করবে এটা কি, মানে আরো অনেক হয়তো এআইয়ের অনেক ব্যাপার স্যাপার আছে, যেটা হয়তো আপনি একটা রোবোটিক ব্যাপার ট্যাপার গার্মেন্টস আনার চেষ্টা করা হচ্ছে। কয়টা গার্মেন্টস নিতে পারছে রোবোটিক ব্যাপারটা, বলেন আপনি, তাই না? সবাই সফল হয়নি। মানে IR4 বলা হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4, এটা নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু ধরেন আপনার যেখানে যতটুকু টেকনোলজির দরকার, যেমন স্টোরের কথা যদি বলি, স্টোরে আপনার টেকনোলজি দরকার আছে, কোন র্যাকে কোথায় কি আছে না আছে, এটা আপনার টেকনোলজির মাধ্যমে জানতে হবে। অনেক কিছু আছে দরকার আছে, এটা আপনার জানার দরকার আছে, কিন্তু সব কিছু কিন্তু আপনার টেকনোলজি জায়গা নিতে পারে না, সব জায়গায় আপনার টেকনোলজি নিতে পারবে না। মার্কেটিং, ঠিক আছে, আপনি ফেসবুকে মার্কেটিং করছেন, আপনি অনলাইনে মার্কেটিং করছেন, সব কিছু করছেন, কিন্তু মানুষের যে টাচ, মানুষের যে ব্যাপারটা, ওইটা তো মানে ওটাকে ড্রাইভ করছে মানুষ। হ্যাঁ, ওটাকে ড্রাইভ করছে মানুষ, তাই না? বুঝতে পেরেছি। যে ফিলিংসটা, ওটা তো আপনার ইয়েতে নাই। প্রত্যেক মানুষেরই জীবনে কিছু আপস এন্ড ডাউনস থাকে। এই যে সুদীর্ঘ কেরিয়ার, শায়লা আপার জীবনে কোনো চ্যালেঞ্জ ছিল, বিশেষ চ্যালেঞ্জ যদি থেকে থাকে, সেখান থেকে উত্তরণের গল্পটা যদি বলেন, তাহলে তরুণরা ইন্সপিরেশন পেতে পারে। আচ্ছা, আমার যে প্রথম থেকে আমি বললাম যে আমার বাবা আমাকে সাপোর্ট দিত, আমার ভাইয়েরা আমাকে সাপোর্ট দিয়েছে, আমার ফ্যামিলি, মোদ্দা কথা আমার ফ্যামিলি আমাকে প্রচুর সাপোর্ট দিয়েছে। আমি আসলে বিয়ের আগের থেকেই জব করি, বিয়ের পরে আমার হাজব্যান্ডের সাপোর্ট পেয়েছি, আমার ইনলসদের সাপোর্ট পেয়েছি, সাপোর্ট আমি পেয়েছি। আর ওই যে বললাম না যে অফিসে যখন কাজ করেছি, তখন আমি যেটা 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 হয়েছে যে আমি আমার জায়গাটা করে নেওয়ার চেষ্টা করেছি আসলে। যেমন আমি যখন ফ্যাক্টরিতে যখন ফার্স্ট কাজ করতে যাই অ্যাজ এ ফিমেল হিসেবে, আমি ধানমন্ডি থেকে চন্দ্রা গিয়েছি আর কি, অনেক দূর। আমি 2006 থেকে 11 পর্যন্ত আমি 5 বছর টানা ধানমন্ডি থেকে চন্দ্রা যাতায়াত করেছি। তখন আমার আরেকটা মজার ঘটনা হচ্ছে যে আমি যখন ওই যে আপনার ফায়ারের যে ওয়ার্কশপগুলো হচ্ছিল, তো রানা প্লাজার এটা তাজরিনের সময়ের ঘটনা বলছি, তাজরিন রানা প্লাজা কন্টেম্পোরারি, তাহলে তারও আগে যখন ফায়ার নিয়ে খুব আপনার একটা ন্যাশনালি সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল 2013 সালে, ওই যে রানা প্লাজা এবং তাজরিনের ঘটনাটা। না, এটা আরেকটু আগের কথা। আমরা ঘটনাটা শুনি। ঘটনাটা হচ্ছে আমি একটা ফেয়ারে গিয়েছি, মানে ফায়ারের ইকুইপমেন্ট প্রদর্শনী ফেয়ার, একটা সোনারগাঁও বা শেরাটন কোথাও হচ্ছিল প্রোগ্রামটা। তা আমি বসে আছি, তা একটা মেয়ে দৌড়াতে দৌড়াতে আমার কাছে এসে বললো, শালাপা, I didn't know her basically, শালাপা, আপনাকে দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি যে আপনি ধানমন্ডি থেকে চন্দ্র যাতায়াত করেন, তাহলে আমরা কেন পারবো না? আমিও শালাপা চন্দ্র একটা ফ্যাক্টরিতে কাজ দিচ্ছি। বাহ, আমার শুনে ভীষণ ভালো লাগলো, এখনো ভুলি না এটা। আবার এমনও হয়েছে, আমাকে বলছে কি মহিলা মানুষের আন্ডারে অ্যাডমিনে কাজ করব। তা আজকে তারা শালাপার সাথে কাজ করছে বলতে তারা প্রাউড ফিল করে আর কি। তো এইগুলো যখন কথা বলেছে, আমি কিন্তু আসলে এগুলোকে ইগনোর করে গেছি। আমি এটা নিয়ে তাদেরকে ধরতেও যাইনি, তাদেরকে কোনো চার্জও করি নাই। আই নিউ হু টোল দিস বেসিক্যালি। কিন্তু কথা হচ্ছে যে আপনি যখন যত বেশি একটা কথা নিয়ে চর্চা করবেন, তখন আপনি কিন্তু আপনার কাজের থেকে দূরে সরে যাচ্ছেন, ডিফোকাসড হয়ে যাব, একদম ডিফোকাসড হয়ে যাবেন। সো আপনি যেটা করছেন ওটাই করেন। আপনার ওই মানুষ কি বললো না বললো তাতে তো আপনার কিছু জানেন। প্রুভ ইউর সেলফ বেসিক্যালি, নাথিং, প্রুভ ইউর সেলফ। এটা কোনো বিকল্প নাই, আপনাকে প্রুভ করতে হবে। অভিমান মান জায়গা দেখানোর কর্পোরেটের জায়গাটা মান অভিমান দেখার জায়গা না, এটা রিয়েলিটির জায়গা। ইটস রিয়েলিটি, অ্যাবসলিউট রিয়েলিটি আর কি। শায়লা আপার ফিউচার প্ল্যান কি? আমার ফিউচার প্ল্যান মেয়েদের নিয়ে কাজ করা। যারা একটু পিছিয়ে পড়া মেয়ে আছে, আমার খুব ইচ্ছা যে তাদেরকে কিছু প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে কিছু মানে তাদের জন্য কিছু করতে পারা আর কি, আমার খুব শখ।
আমি যেমন গার্মেন্টসের মেয়েদের যারা আছে ওরা কিন্তু আপনি জানেন যে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত ওরা কাজ করে, ধরেন 35 থেকে 40-এর ভিতরে ওরা চলে যায়, ম্যাক্স 40, মানে 40-র আগেই ম্যাক্সিমাম চলে যায়। তা আমি তখন তাদেরকে বলেছি যে তোমরা, তাদেরকে আমি ফিনান্সিয়াল লিটারেসি করাতাম, একটা প্রশিক্ষণ ছিল আমার, টপিক ছিল ফিনান্সিয়াল লিটারেসি। তা ওখানে ওটা করতে গিয়ে আমি দেখেছি যে ওরা সেভিংস করে না, ওরা কোনো সেভিংস করে না। টাকা হয় চালের ড্রামে রাখছে, নয় আটার ড্রামে রাখছে, নয় খাটের চিপায় রাখছে, না এই বিভিন্ন জায়গায় রাখছে। আমি বলছি তুমি যে এখানে রাখছো এটা তো ঘরে আগুন লাগলে তোমার টাকা সব শেষ হয়ে যাবে, আল্লাহ মাফ করুক, কিন্তু এই টাকাটা মানে যে কোনো কারণে হোক এটা তোমাকে মানে কোনো বাড়ছে না তো টাকাটা, তাহলে কি করবো আমরা? তা আমি বললাম তোমরা ডিপিএস করো। ও বাবার, ব্যাংকের যার নাম শুনে তো সবাই ভয় পেয়ে গেল। তা আমি বললাম যে তুমি একটা কাজ করো, আমি যখন, ওটা আমাদের কন্টিনিউয়াস প্রসেস ছিল, আমি নেক্সট দিন যখন আসবো আমি কিছু ডিপিএস এর কাগজ নিয়ে আসবো। ওদেরকে অনেক এক্সাম্পল দিয়েছি মুরাদ ভাই। পরের দিন আসলাম, কাগজ টাগজ দিলাম, ওরা বেশ দেখে দেখে এক্সাইটেড তারা। আমার এটা বলবো যে আমার অ্যাচিভমেন্ট, যে আমি পরের ক্লাসে আমাকে বলছে ম্যাডাম আমি 3000 টাকার একটা ডিপিএস করছি জানেন। মানে আগের দিন হাত ছিল 2টো, তার 3 দিন পর 3টা ক্লাস পরে হাত হয়ে গেছে 15টা। আমরা ডিপিএস করছি ম্যাডাম, ব্যাংকে গেছি ডিপিএস করছি। মানে ওদেরকে হচ্ছে কি এই ব্যাপারটা শেখানো হয় নাই। ওদের ধারণা যে আমি যদি এই কালিয়াকৈরের ব্যাংকে ডিপিএস করি আমি তো চলে যাব কুড়িগ্রামে, আমি তখন এটা কোথা থেকে পাবো, এইটা তখন আমি ওদেরকে শিখিয়েছি। তোমার এটা অটোমেটিক চলে যায়, মানে অনলাইন ব্যাংকিং বা যেটাই হোক, ওদেরকে যেভাবে হোক মানে অ্যাওয়ারনেসটা দেওয়া হয়েছে। তো এই অ্যাওয়ারনেসে এটা আমার একটা ছোট অ্যাচিভমেন্ট আমি বলি আমার লাইফে, যে এদেরকে এই যে এই সমস্ত মেয়েদেরকে যে আমরা শেখাতে পারি যদি, যে তোমার লিটারেসি, ফিনান্সিয়াল লিটারেসি এই একটা ব্যাপার। ও আর তারপরে আমি বলেছি যে তুমি বাড়ি যে কি করবা, বাড়ি যে সে ঘর সংসার করবা। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি তো ঢাকা শহরে আছো, মানে ঢাকা শহর বলতে ওইটা তো ঢাকার ভিতরে, তুমি কিছু হাতের কাজ শিখো, তুমি যখন বাড়ি যাবা তখন এই কাজটা কাজে লাগাবা। গার্মেন্টস তো ওখানে পাচ্ছ না, তো তুমি ওখানে যে কিছু কাজে লাগাতে পারবা। যেমন ধরো তুমি রান্না শিখে যাও, ভালো রান্না, ওখানে বড় কোনো প্রোগ্রাম হলে তুমি রান্না করে দিবা। এটা মানে এই যে কাউন্সেলিং গুলা, সেলাইয়ের কাজও কর, তুমি তো সেলাই জানোই, তুমি একটা মেশিন কিনবা, 2-3টা মেয়ে রাখবা, সেলাই করাবা। তো ওরা খুব মানে মনোযোগ দিয়ে শুনে কথাগুলো, মানে ওরা ওদের নিজেদের সাথে মিলাবার চেষ্টা করে, ইন্সপায়ার্ড হয়। মানে অনেকেই আছে যে পার্লারে কাজ শিখেছে, পরের 2-3টা ক্লাস পরে গিয়ে বলছে তোমরা কে কি করছো বলো, ম্যাডাম আমি পার্লারে কাজ শেখার জন্য ভর্তি হয়েছি। বাহ, খুব ভালো লাগলো আপা, একদম ব্যতিক্রমী ইস্যুস গুলো। আপা এই লিড এইচআর টক উইথ মুরাদ এই এপিসোডটির একটা বিরাট দর্শক গ্রুপ হলো গ্রাজুয়েটিং স্টুডেন্ট বা তরুণ প্রফেশনাল, যারা আমরা 0 to 5 ইয়ার্স যদি বলি, এই গ্রুপটা হলো যে সিনিয়রদের কাছ থেকে, এক্সপিরিয়েন্স লোকজনের মুখ থেকে, তাদের মুখ থেকে তাদের কথাগুলো শুনতে চায়। তো তাদের জন্য আপনি কি পরামর্শ থাকবে? আমার আসলে তাদের পরামর্শ, তোমরা এমবি খরচ করে, এফবি না দেখে তোমরা এমবি খরচ করে দেখো, ইউটিউবে দেখো ইন্টারভিউ কিভাবে ফেস করতে হয়, ইন্টারভিউতে গেলে কিভাবে বসতে হয়, ইন্টারভিউতে কিভাবে কথা বলতে হয়, এগুলো তোমরা প্র্যাকটিস করো। আর কিছু নেওয়ার চেষ্টা করো যে তুমি ইন্টারভিউতে গিয়ে ইন্টারভিউয়ারকে কিভাবে চমকাই দিতে পারো, আর কি যিনি ইন্টারভিউ নিচ্ছেন ওনাকে কিভাবে চমকাই দিতে পারো, এরকম 2-3টা ট্রিক্স তুমি শিখে নাও। এবং অবশ্যই এটা তোমার জ্ঞানের গভীরতা দিয়ে ইয়ে করবা, ওটা অন্য কোনো ভাবে হবে না। আর যেটা আরেকটা আছে নেটওয়ার্কিং, ভেরি ইম্পর্টেন্ট নেটওয়ার্কিং। ঝেড়ে ফেলো ইগো, কোনো ইগো রাখবা না, সবার কাছ থেকে শেখার চেষ্টা করবা। আমি একটা পিওনের কাছ থেকেও ফাফা কফি বানানো শিখতে চাইছি। আমার অফিসে যারা সাপোর্টিং স্টাফ আছে ওদেরকে যদি বলি সুন্দর একটা কফি বানায় দাও, তো সুন্দর এরকম ফোম একটা কফি থাকে, আমি ওর কাছ থেকে শিখেছি কিভাবে কফি বানাও, তুমি এই কফিটা কিভাবে বানাও। এই ব্যাপারে আপা আপনার সাথে আমি একমত। আমিও খুব রিভার্স মেন্টরশিপ নেই। যেমন আমার টিমের ভিতরে দেখা গেল যে ফাংশন লেভেলের কাজগুলো ওরা করছে, ওরা দেখা গেল যে কোন একটা এক্সেলে হয়তো আমার একটা টিম মেম্বার আমার চেয়ে ভালো, যেহেতু ওরা রেগুলার করছে, তো আমি তার কাছে ডেকে নিয়ে এসে করে দেই, এই আমি এই কাজটা দেখাও তো একটু। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর অনেক কিছু করে ফেলছে এটা কিন্তু মনে করা যাবে না। হ্যাঁ, কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে থাকতে হবে আমাদেরকে। আর নেটওয়ার্কিং রাখবেন, আর অলওয়েজ বি পজিটিভ। লাইফে নেভার এন্ড, শেষ বলে কিছু নাই, আবার শেষ হতেও সময় লাগে না, মুহূর্ত লাগে না শেষ হতে লাইফটা। সুতরাং অলওয়েজ মনে করবেন যে আমি ভালো আছি এবং আমি ভালো থাকবো এবং আমি সবাইকে নিয়েই ভালো থাকবো। এইটা হচ্ছে কি ভেরি ইম্পর্টেন্ট আমাদের লাইফে। ভালো আমরা সবাই থাকতে পারছি না, এটা অবশ্য আমাদের পরিবেশ পরিস্থিতির দোষ। হয়তো বলতে পারেন আপনি ভালো আছেন বিদায় ভালো থাকতে পারছেন, আপনি যতক্ষণ মানে আমাদের ধর্মেও আছে, আমাদের
আমাদের ধর্মেও আছে, আপনি যেটা চাইবেন আল্লাহ আপনাকে সেটাই দিবে, আপনি যেটা চাইবেন আল্লাহ আপনাকে সেটাই দিবে, সুতরাং আপনি যেটা চাইবেন আপনার সাথে সেটাই হবে। বুঝতে পেরেছি। আপনারা অনেক ভালো পরামর্শ দিয়েছেন তরুণদের জন্য। দেখতে দেখতে আমরা একেবারে আজকের এপিসোডের শেষ দিকে চলে এসেছি। লিড এইচআর টক উইথ মুরাদ, এটি লিড একাডেমির একটা ভলান্টারি উদ্যোগ, বিশেষ করে তরুণদেরকে এবং গ্রাজুয়েটিং স্টুডেন্টদেরকে মানে ইন্সপায়ার্ড করার জন্য এই উদ্যোগটাকে, এবং লিড এইচআর টক উইথ মুরাদ এই শো সম্পর্কে আপনার মতামত। এটা নিঃসন্দেহে ভালো একটা উদ্যোগ। আমি যারা এই প্রোগ্রামটি একটু দেখেন, একটু মনোযোগ দিয়ে সিনিয়রদের অভিজ্ঞতাগুলো একটু শুনবেন, আর এটা আপনার জীবনে কাজে লাগাবার একটু চেষ্টা করবেন। না হলে আমরা শিখি শেখার জন্য না শিখি, শোনার জন্য না শিখে শেখার জন্য শিখি, তাহলে আমাদের ভালো হবে আর কি। আর লিডকে থ্যাংক ইউ ভেরি মাচ এত বড় একটা উদ্যোগ নেওয়ার জন্য, সিরিয়াসলি। আর এটা যদি একটু সবাই স্প্রেড করতে পারে, শেয়ার করতে পারে, তাহলে হয়তো বা এটা সবার জন্য একটু পৌঁছাবে। আর যেমন অনেক প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ওরা অনেক সুযোগ পায় না, কিন্তু ওরা একটা এমবি কিনে ওরা কিন্তু চালায়, তো ওইটুকু ওই জিনিসটা আছে, এবং আমরা চাইবো যে ওরা যেন ওগুলো দেখতে পারে। ওদের হয়তো অনেক সুযোগ হয় না, কিন্তু অনেক আশা আছে জীবনে, তো এইটা যেন ওরা পূরণ করতে পারে। এইটাই আমার আসলে মানে এই লিড একাডেমিটাকে যদি আমরা একটু মানে একটু বেশি বেশি করে শেয়ার করে দিতে পারি সবার মধ্যে, তাহলে হয়তো একটু ফ্রুটফুল হবে আর কি। আমাদের এই যে সময় দেওয়াটা, এটা একটু ফ্রুটফুল হবে আমার কাছে, তাই মনে হয়। থ্যাংক ইউ আপা সুন্দর পরামর্শের জন্য। আশা করি সংশ্লিষ্ট যারা তারা নিশ্চয়ই এটা করবেন। আপা, আপনার শত ব্যস্ততার মাঝেও আমাদের ডাকে সাড়া দিয়ে আজকের এপিসোডে এসেছেন, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, দেখতে দেখতে আরেকটি এপিসোডের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। অন্য কোনো এপিসোডে ভিন্ন কোনো অতিথিকে নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, বিকশিত জীবনের সাথেই থাকুন। ওয়াচ লিড এইচআর টক উইথ মুরাদ অ্যান্ড স্টে টিউনড উইথ লিড একাডেমি।